হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস একাডেমিতে। আজকের সেশনটা হচ্ছে মূলত তাদের জন্য যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি 2025-এর রিক্রুটমেন্টের যে ফাইনাল এক্সামিনেশনটা হলো আমাদের এবছরে অর্থাৎ 2026-এই। তো সেই এক্সাম যেটা মার্চে আমাদের কমপ্লিট হলো, তো আমরা সকলেই জানি যে আফটার দ্য রিটেন আমাদের কিন্তু গ্রুপ সি অ্যান্ড ডি উভয়ের জন্যই রয়েছে হলো কি ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউ বোর্ডে যারা যারা তোমরা পাস করবে বা যারা যারা আপনারা পাস করছেন, তাদের প্রেজেন্টেশন বা গেট আপটা ইন্টারভিউ বোর্ডের সামনে কিরকম হওয়া উচিত, ইন্টারভিউ বোর্ডে আমাদের কি কি করণীয় বা কি কি করণীয় নয়, সেই প্রত্যেকটা জিনিস নিয়ে অল ওভার আলোচনা করব কিন্তু আমরা আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো দেরি না করে শুরু করা যাক, আর একদম শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে প্রত্যেকটা তথ্য ডিটেলসে জানার জন্য। চলো স্যার, ফার্স্ট বলছে যে ইন্টারভিউয়ের পোশাক আশাক। আমাদের ফার্স্ট পয়েন্ট আজকে যেটা, সেটা হচ্ছে কি আমরা যারা ইন্টারভিউ বোর্ডে যাব আমাদের পোশাক আশাকের ধরনটা ঠিক কিরকম হওয়া উচিত। তো দেখো, ফার্স্টে বলছি আমি যে ইন্টারভিউয়ের জন্য পুরুষ বা মহিলা নির্বিশেষে সাধারণত হালকা রঙের পোশাক পরাই শ্রেয়, এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পোশাকটা কি ধরনের হওয়া উচিত বা মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও পোশাকটা কি ধরনের হওয়া উচিত তার ডিটেলসে কিন্তু আমরা আসছি। ফার্স্ট বলা হচ্ছে যে আমরা প্রথমে কি দেখলাম যে যারা আমরা ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হব বা ভবিষ্যতে অন্য যে কোনো পরীক্ষায় ইন্টারভিউ সিলেক্টেড হই না কেন, ছেলে অথবা মেয়ে যাই হই না কেন, আমাদের কিন্তু একটা হালকা পোশাক পরে ইন্টারভিউতে যেতে হবে। হালকা পোশাক মানে স্যার যার রংটা হবে আমাদের লাইট, অর্থাৎ এরকম কোন রং আমরা চুজ করব না যেগুলো এক্সামিনারের বা ইন্টারভিউয়ের চোখে লাগে বা সেটার থেকে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তোমরা হালকা রঙের পোশাক পরে যাওয়াটাই কিন্তু আমরা সেখানে সঠিক বলে মনে করি। কি বলছে এখানে, যারা তোমরা পুরুষ প্রার্থী হবে তাদের কালো অথবা গাঢ় ফর্মাল একটা প্যান্ট পরতে হবে, যেরকম কালো বা যে কোনো ডিপ কালারের একটা ফর্মাল প্যান্ট, আর তার সাথে হালকা রঙের ফুল শার্ট পরতে হবে। ঠিক আছে স্যার। এবারে অনেকে বলে স্যার আমি যদি এখন হাফ হাতা শার্ট পরি তাহলে কোনো সমস্যা হবে না? পরতেই পারো, বাট যে কোনো ইন্টারভিউ এর ক্ষেত্রে আমাদের সাজেশনটা হচ্ছে কি তোমাকে ফুল হাতা শার্টটাই পরে যাওয়া। অনেকে বলে স্যার আমি তো ফুল হাতা শার্ট পরলাম, বাট স্যার গরম লাগছে বলে একটুখানি হাতাটাকে তো গুটিয়ে নিই বা মানে বেসিক্যালি রোল করে নিই, না সেটাও হবে না। সেটাও কিন্তু এক্সামিনেশন হলে বা ইন্টারভিউয়ের সামনে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে। তো আমাদের প্রধানত একটা ফুল শার্ট পরতে হবে, সেটা কোনো রকম গোটালেও চলবে না বা তার হাতাটাকেও গোটালে আমার চলবে না। আর তার সাথে সাথে স্যার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সেটার কালারটা কিন্তু একটা লাইট কালারের শার্ট আমাকে চুজ করতে হবে। ডান স্যার এত পর্যন্ত? চলো পরের পয়েন্ট দেখো, আমি দিয়েও দিয়েছি এখানে যে জামার হাতাটা গুটিয়ে না রাখাই কিন্তু ভালো। জামা অবশ্যই ইন করে পরবেন এবং এক্ষেত্রে কিন্তু কালো বেল্ট আমাকে ব্যবহার করতে হবে। বেল্ট পরে যাওয়াটা ভালো। অনেকে মনে করে স্যার আমি তো বেল্ট পরি না, না বারবার বলছি বেল্ট পরে যাওয়াটা একটা আর কি ইমপ্রেশন ক্রিয়েট করে ওখানে, যে না তুমি সেখানে একটা ইন্টারভিউ দিতে গেছো বা তুমি যেই কাজটা করতে চলেছো ভবিষ্যতে তার প্রতি তোমার একটা ডেডিকেশন রয়েছে। ঠিক আছে, কারণ ড্রেস আপ দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে কাজ করার মেন্টালিটি কিরকম বা কাজ করার ইচ্ছে তোমার কতটুকুনি হতে পারে আর কি। তো ঠিক আছে, কালো বেল্ট নেই স্যার, অসুবিধে নেই। গাঢ় ডিপ বেল্ট যেগুলো হয় মানে ব্রাউন বা ব্ল্যাক এর মধ্যে রাখার চেষ্টা করবে। এবারে অনেকে সেই এখনকার দিনে হয় না লাল চুল নীল চুল, সেরকম একটা গোলাপি বেল্ট পরে চলে গেল বা লাল বেল্ট পরে চলে গেল বা সাদা বেল্ট পরে চলে গেল, একদম করতে যেও না সেগুলো। বারবার বলছি এগুলো কিন্তু এক্সামিনারের সামনে গিয়ে আবার সেম ব্যাড ইমপ্রেশনটা ফেলবে এবং তোমাদেরই কিন্তু সেক্ষেত্রে নাম্বারটা ধীরে ধীরে কমের দিকে যেতে পারে। ঠিক আছে, তাই ইচ্ছে হলে পড়বে, না হলে ইচ্ছে হলে পড়বে না। ঠিক আছে, আর যদি তোমরা টাই না পড়ো তার মানে একেবারে যদি টাই পড়তে হয় তাহলে বেসিক্যালি কি করতে হবে, তোমাকে জামার একদম ওপরের বোতাম পর্যন্ত পিন করতে হবে। বাট তুমি যদি টাইটা না পড়ো তাহলে এই ওপরের বোতামটাকে জাস্ট এরকম ওপেন করে রাখবে। মানে শার্টের যে প্রথম বাটনটা হবে সেই ফার্স্ট বাটন যদি টাই পড়ো তাহলে লাগাবে, যদি টাই না পড়ো তাহলে লাগানোর কোনো আর দরকার নেই। তার মানে এটা হচ্ছে কি বেসিক ড্রেস আপের কথাটা আমি তোমাকে কিন্তু বলে দিলাম। স্যার এরপরে যেটা আমার এখানে ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে কি তোমাকে কোন ধরনের জুতো পরতে হবে। দেখো, নর্মাল বুট তোমাকে পরতে হবে বা অফিসিয়াল যে বুটস গুলো হয় সেগুলো তোমায় পরতে হবে।
তার রংটাই ব্ল্যাক বা ব্রাউনের মধ্যেই তোমায় চুজ করতে হবে, বারবার বললাম তার রংটাও কিন্তু তোমাকে সেই ব্ল্যাক অথবা ব্রাউনের মধ্যেই চুজ করতে হবে। অবশ্যই সেটাকে কিন্তু পলিশড হতে হবে, ধুলোবালি নিয়ে গেলে হবে না, বা আমরা মানে যেরকম কোনো ঘুরতে যাওয়ার সময় যে বুটস পরে চলি সেই বুটস পরলেও হবে না, জাস্ট ফর্মাল বুটস যেগুলো হয় ব্ল্যাক অথবা ব্রাউন, লেসওয়ালা বা লেস ছাড়াও হতে পারে, সেটাকে একদম পলিশ করে তোমাকে পরতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে যে আমি এরকম জুতো পরবো না যেটা হাঁটা চলা করার সময় অত্যাধিক আওয়াজের সৃষ্টি করে। তার মানে স্যার আমি ঘরটাকে যখন খুলে ইন্টারভিউয়ের সামনে গেলাম তখন সেখানে যাওয়া পর্যন্ত বা বেরিয়ে আসার সময় যত আমার জুতো থেকে সেই উল্টো পাল্টা আওয়াজ বা বেশি আওয়াজ যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে আমাকে। নেক্সট বলছে কোনো অবস্থাতেই ডান হাতে ঘড়ি পরবেন না। অনেকে যেরকম স্টাইল করতে গিয়ে ডান হাতে ঘড়ি পরে, ডান হাতে ঘড়ি পরার কোনো দরকার নেই। ছেলেরা কিন্তু প্রত্যেকে ঘড়ি যদি পরো তাহলে বাঁ হাতে পরবে, ঘড়িটা পরা উচিত আর সেটাকে অবশ্যই বাঁ হাতে পরা উচিত। কারণ এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট মাথায় ঢোকাও একটা, যে তুমি যত ডিপ রঙের জিনিসপত্র পরবে সেগুলো লোকের চোখে বেশি অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভ বলাটা উচিত নয়, লোকের চোখে লাগবে। তো চোখে লাগলে বলা হবে কি, এবারে ইন্টারভিউয়ার সে দেখছে তোমার ড্রেসিং সেন্স ঠিক নেই, তুমি একটা উল্টো পাল্টা রঙের জামা কাপড় পরে চলে এসছো বা জুতো পরে চলে এসছো, তো তার মনে তোমাকে জাজ করার থেকে বারবার তোমার ড্রেস আপকে নিয়ে এসে জাজ করতে চাইবে। তো সেটাকে যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য কিন্তু প্রপার ড্রেস আপ ম্যাটেরিয়াল আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, চল এবারে ছেলেদের তো হলো, ছেলেদের পরে এবারে মহিলা প্রার্থী যারা হবেন তারা কিন্তু প্রধানত শাড়ি পরবেন, অথবা শাড়ি ছাড়াও যারা বেসিক্যালি সালভারের সাথে খুব হ্যাবিচুয়েটেড তারা সেখানে সালভারটাও নিতে পারে। সিল্কের শাড়ি না পরাই বাঞ্ছনীয়। হাই হিলের জুতো না পরে সাধারণ জুতো পরুন, মানে ঘরোয়া চলাফেরার জন্য বা সাধারণ রাস্তায় বেরোনোর জন্য বা ব্যাংক থ্যাঙ্কে যেতে গেলে, স্কুল কলেজে যেতে গেলে আপনারা যেরকম জুতো পরতেন সেরকম জাস্ট একটা জুতো পরবেন, বাট সেটাও যাতে মার্জিত হয় এবং তার মধ্যে যাতে অত্যাধিক ধুলো বালি না লাগানো থাকে, যার ফলে যেটাকে দেখে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে আবার এক্সামিনারের। ঠিক আছে, আর জুতোতে যাতে অত্যাধিক শব্দ না হয় সেদিকটাও আপনাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তো বললাম। এবারে নেক্সট দেখবে মহিলা বলো বা পুরুষ বলো প্রত্যেকের ক্ষেত্রে অনেকের নেচার থেকে খুব বড় বড় নখ রাখা। আমাকে ইন্টারভিউ বোর্ডের আগে যাওয়ার আগে আমাকে ফার্স্ট কাজটা কি, নখ চুল এই প্রত্যেকটা ভালো করে জিনিস ঠিকঠাক করে রেডি করে নেওয়া। ছেলেদের ক্ষেত্রে চুল যদি বড় হয়ে যায় সেটাকে একটা প্রপার ওয়েতে কেটে নেওয়া, বা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যদি হাতের নখ অত্যাধিক হারে বৃদ্ধি প্রাপ্ত হয় সেটাকে কেটে আমার এক্সামিনেশন হলে যাওয়া। নেক্সট স্যার কি বলছে, মেয়েদের মানে বিশেষ কোন স্টাইলে বা স্টাইলে চুল না বেঁধে সাধারণত খোপা বা বিনুনি করে সেটাকে রাখতে বলেছে। এছাড়াও বলা হয়েছে যে উগ্র প্রসাধনী সামগ্রী, মানে সেই যেটা বলছি আর কি, মানে তুমি এমন একটা অ্যাটায়ার নিয়ে যাচ্ছ যার ফলে সেই অ্যাটায়ারের দিকেই বারবার চোখ দিচ্ছে এক্সামিনার। যেরকম হচ্ছে কি উদ্ভট রঙের পোশাক বা উদ্ভট গন্ধযুক্ত বা যেগুলো পারফিউম ইউজ করছো সেদিকেই বারবার তার চোখ যাচ্ছে, সে সেদিকেই বারবার সেটাকে তার মাথায় খেলাচ্ছে। তার মানে সে কিন্তু তোমাকে মানে এডুকেশনাল দিক থেকে বা তোমার কোয়ালিফাইং দিক থেকে জাজ করার থেকে বারবার তোমার অ্যাটায়ার নিয়ে জাজ করবে, তার মানে ব্যাড ইমপ্রেশন। তো সেটাকে কমানোর জন্য কিন্তু এই প্রসেসগুলো। ঠিক আছে, নেক্সট এবারে বলা হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে কি ইন্টারভিউ কক্ষে প্রবেশের প্রাক মুহূর্ত। স্যার এবারে এই প্রশ্নগুলো ভালো করে আপনারা বুঝবেন কি বলা হচ্ছে এখানে। অর্থাৎ ধরুন আপনাদের যে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ সেটা রিজিওনাল বোর্ডেও হতে পারে বা রিজিওনাল বোর্ডে হওয়ার চান্সেসই আমার সব থেকে বেশি। তো আপনি যখন আপনার রিজিওনাল বোর্ডে গিয়ে ইন্টারভিউটাকে দিচ্ছেন, সেই ইন্টারভিউ দেওয়ার জায়গায় কিন্তু আপনাকে কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা আগে সেখানে উপস্থিত হতে হবে। যেই উপস্থিতটাকে আমরা বলি হচ্ছে কি রিপোর্টিং। অর্থাৎ আপনি রিপোর্টিং করে জানালেন যে না আমার আজকে এই সময় ইন্টারভিউ আছে এবং আমি প্রেজেন্ট এবং ইন্টারভিউটা দিতে প্রস্তুত। অনেকে কি করে গিয়ে জাস্ট এখানে ওখানে ঘোরাফেরা শুরু করে, তারপর ইন্টারভিউর মতন চলে, কারণ সে তো বাবা রিপোর্টিংটাই করেনি। তো রিপোর্টিং হচ্ছে গিয়ে কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখা মানে যেখানে ইন্টারভিউ হোক না কেন সেখানে একজন বসে আছেন কোন কোন ক্যান্ডিডেট এসছে বা না এসছে সেটাকে দেখার জন্য। আপনি যদি গিয়ে থাকেন, সময়ের আগে গিয়ে থাকেন, আপনি কিন্তু তার কাছে অবশ্যই গিয়ে রিপোর্টিং করুন যে স্যার বা ম্যাম আমি ইন্টারভিউ দিতে এসেছি এবং আমি আমার টাইমে কিন্তু ইন্টারভিউটাকে দেব। অর্থাৎ রিপোর্টিং এর পয়েন্ট আমরা এখানে দেখলাম। পরবর্তী কি বলছে, তিনি তখন আপনার থেকে কি চাইবেন, মানে যিনি আর কি রিপোর্টিং ডেস্কে বসে আছেন তিনি তোমার থেকে চাইবে হচ্ছেন কি তোমার যত সকল ডকুমেন্টস আছে
সেটা তোমার এডুকেশনাল ডকুমেন্টস হোক, তোমার ফিনান্সিয়াল ডকুমেন্টস হোক, অথবা তোমার আইডেন্টিটি ডকুমেন্টস হোক, সবকিছু তিনি চাইবেন। এবার তুমি সেটাকে তাড়াহুড়ো করে দেখাবে না, স্যার এই যে ব্যাগের একটা চেন বের করে একটা মার্কশিট, স্যার ওই ব্যাগ থেকে নিয়ে এলাম আরেকটা অ্যাডমিট কার্ড, স্যার মাকে বললাম তুমি আধার কার্ডটা বের করে দাও, এসব হ্যাপাজার্ড ওয়ে করবে না। কারণ ঢোকা থেকে বেরোনো পর্যন্ত কিন্তু সবকিছুই পরিলক্ষিত হয়। তোমার কাছে প্রত্যেকটা একটা ফাইলে সাজানো থাকবে। দেখবে যবে ইন্টারভিউ হবে ঠিক তার আগে হয়তো কমিশনের তরফ থেকে বলে দেওয়া হবে যে এই এই জিনিসপত্র নিয়ে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। তো সেখানে সিরিয়াল ওয়াইজ আপনি আপনার ডকুমেন্টস গুলোকে সাজাবেন, যখন যেটা চাইবে একটার পর একটা তাকে আপনি প্রোভাইড করে দেবেন, হ্যাপাজার্ড ওয়েতে রাখবেন না। ঠিক আছে, চল নেক্সট বলছি, ইন্টারভিউয়ে বেরিয়ে আসা কোনো প্রার্থীকে কি প্রশ্ন করা হয়েছে তা জানার চেষ্টা করবেন না। এবারে ধরো তোমার আগে আরো 5 জন মিলে ইন্টারভিউ দেবে, আরেকজন ইন্টারভিউ অলরেডি দিয়ে রেখেছে, সে এবার দিয়ে যখন ইন্টারভিউ হল থেকে বেরোচ্ছে, যেরকম আমরা ছোটবেলা স্কুলে করতাম না ভাইবার সময়, যে ভাই কি বলেছে বল, কি বলেছে বল, এটা থেকে তো আমাকে ধরবে, বাট ভাই এটা স্কুলের পড়া না, এটা চাকরির ইন্টারভিউ। অর্থাৎ যে ছেলেটি বা মেয়েটি ইন্টারভিউ কক্ষ থেকে ইন্টারভিউ দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে, তাকে যা যা প্রশ্ন করা হয়েছে আপনাকেও যে সেম সেম প্রশ্ন করা হবে তার কোনো মানে নেই। এরকমও দেখা যেতে গেল আপনি তার থেকে যে প্রশ্নগুলো জানছেন তার ঠিক বিপরীত ধর্মী প্রশ্ন আপনাকে করা হলো। তো এই জিনিসটা করতে গেলে কি হয়, আপনি যদি তাকে ধরে জিজ্ঞাসা করতে যান তাহলে তো একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছেই, যে যে এসছে ইন্টারভিউ মানে হচ্ছে গিয়ে তুমি কতটা সাবলীল বা তুমি কতটা তোমার কাজের প্রতি ডেডিকেটেড সেটা পরখ করে নেওয়া। তার মানে তুমি ডেডিকেটেড নও, তুমি হ্যাপাজার্ড, তুমি সঠিকভাবে মিলিয়ে গুছিয়ে কাজটা করতে পারো না, তুমি নার্ভাস, তুমি সেই কাজটা করার যোগ্য নও, তখন কিন্তু তারা সেটা দেখেই একটা তোমার উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে। তার মানে কেউ বেরিয়ে আসছে মানে তাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আর এটার আরেকটা বাজে লক্ষণ হলো, তাকে তো জিজ্ঞাসা করলো, তুমি তাকে জিজ্ঞাসা করলে কি কোশ্চেন করেছে। এবার তুমি ইন্টারভিউরের সামনে বসে যখন তোমাকে সেম কোশ্চেন গুলো করা হবে না, তখন তোমার মাথায় কি খেলবে যে স্যার এটা তো আমি জানতাম, ও বলে গেছিল, কিন্তু আপনি কেন এটা আমায় করছেন না। তারপরে ইন্টারভিউ যখন তোমায় কোশ্চেন গুলো করছে তোমার পার্টি, তুমি সেগুলোর অ্যান্সারটাই ঠিকঠাক করে আর দিতে পারছো না। তাই এই জিনিসগুলো কিন্তু বারংবার বলছি তোমরা সকলে মিলে অ্যাভয়েড করে চলবে। নেক্সট আমাকে বলছে ইন্টারভিউয়ের জন্য যা যা অবশ্যই সঙ্গে নেবেন, যেরকম ইন্টারভিউ কল লেটার, একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তার অ্যাডমিট, তার রেজাল্ট, তার সার্টিফিকেট, 8 পাসের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুলের সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন বাদ বাকি যাদের গ্র্যাজুয়েশন আছে, মাস্টার্স আছে সেগুলো দেবেন, অথবা হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল কিছু তথ্য দেবেন, আর তার সাথে নিজের ছবি নিয়ে যেতে ভুলবেন না, সাথে একটা আঁকাও নিয়ে যেতে পারেন। মানে সবকিছু আপনার কাছে রেডি, আপনাকে যেন অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। হয়তো কমিশন দেবে, যদি না দেয় আমি আমারটা দিয়ে কাজটা করে আসবো ভাই, কারণ চাকরিটা তো আমার দরকার, কমিশনের লোকেদের নয়। ঠিক আছে, চলো পরের তো বলা হচ্ছে যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের শংসাপত্র, সার্টিফিকেট, রেজাল্ট যাই থাক না কেন আপনার কাছে, ইন্টারভিউয়ের কল লেটার বা আমন্ত্রণ পত্র, আর কয়েক কপি পাসপোর্ট সাইজ ফটো। এবারে ইন্টারভিউ কক্ষে প্রবেশ, দেখো এখানে 3 জন মানুষ, একজন দেখা এক পা উপরে তুলে এক পা নিচে কিসব মুখস্থ করে যাচ্ছে, আরেকজন একটু নার্ভাস মনে হচ্ছে, আর এখানে মাঝের জনকে দেখো সে কত স্মার্টলি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য তার বসার পজিশনটাকে দেখো, একদম কত স্মার্টলি সে বসে রয়েছে। তো তার মানে যখন তুমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করছো তখন তোমার শরীরী ভাষা শান্ত হতে হবে, সংযত হতে হবে, ধীর স্থির হতে হবে এবং দৃষ্টিতে থাকবে মানসিক দৃঢ়তা এবং ব্যক্তিত্বের প্রতিফলন। ঠিক আছে স্যার, যেরকম তোমাকে ফার্স্ট কি করতে হবে যে ইন্টারভিউ কক্ষের বাইরে তোমাকে অপেক্ষা করতে হবে। এবারে জাস্ট তুমি একটা টক টক করলে দরজার মধ্যে দাঁড়িয়ে বা যে জায়গায় দাঁড়াবে সেখানে জাস্ট একটা মানে রিমাইন্ডার দেবে, রিমাইন্ডার দিয়ে তুমি দরজাটাকে খুলবে। দরজাটা খোলার পর যে যারা সামনে বসে আছেন তাদেরকে তুমি জিজ্ঞেস করবে যে মে আই কাম ইন, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করতে হবে যে মে আই কাম ইন, অথবা বাংলায় তুমি বলতে পারো আসতে পারি নাকি। ঠিক আছে, অর্থাৎ তুমি দরজায় টক টক করলে তারপর দরজাটাকে খুলে প্রথমে জিজ্ঞাসা করলে ঢুকে যাবে না, মানে জাস্ট গলাটা বা বুকের কিছু অংশ বাড়িয়ে তুমি জিজ্ঞাসা করবে যে স্যার বা ম্যাম বা স্যার ম্যামও বলার দরকার নেই, জাস্ট তুমি বলবে যে আসতে পারি
বা মে আই কাম ইন বলে একদম গট গট কথায় বলবে। তারপর যদি সেখান থেকে আসে যে হ্যাঁ আপনি আসুন বা ভেতরে প্রবেশ করুন, তারপর তুমি ভেতরে ঢুকবে। তারা না বলা পর্যন্ত কিন্তু তুমি ভেতরে ঢুকবে না। এবার ধরো দেখলে তিনজন ইন্টারভিউয়ার তোমাকে ইন্টারভিউ নেবে, তাদের সামনে একটা টেবিল, টেবিলের অপোজিটে একটা চেয়ার, যে চেয়ারটার মধ্যে গিয়ে তোমায় বসতে হবে। এবারে জাস্ট তুমি এরকম ফাইলটাকে হাতে নিয়ে ধরে চেয়ারটার সামনে এসে দাঁড়ালে, মানে চেয়ারটার জাস্ট পেছনে গিয়ে দাঁড়ালে। ঠিক আছে, তিনজন কিন্তু তখনও বসে আছে, তুমি কিন্তু এখনো বসনি বা তুমি গিয়েই কিন্তু বসে পড়বে না, তুমি জাস্ট চেয়ারটার সামনে গিয়ে দাঁড়াবে। চেয়ারটার সামনে দাঁড়ানোর পর যখন ইন্টারভিউয়াররা তোমাকে বলবে যে তুমি বসতে পারো, তখনই তুমি গিয়ে বসবে। যতক্ষণ না তারা বলছে যে তুমি বসতে পারো, তুমি কিন্তু তার আগে গিয়ে সিটের মধ্যে বসবে না। এটা একটা ব্যাড ম্যানার্স বলে পরিগণিত হয়। ঠিক আছে, তাহলে অনুমতি নিয়ে তখন তুমি আসনটাকে গ্রহণ করলে। আসনটা গ্রহণ করার পর তুমি এবার ধরো ইন্টারভিউ বোর্ডে আমার দুজন মহিলা পরীক্ষক আছেন, একজন পুরুষ পরীক্ষক আছেন। তো যিনি মহিলা পরীক্ষক তাদেরকে বলবে গুড মর্নিং বা গুড আফটারনুন ম্যাডাম বা ম্যাম, এবং গুড আফটারনুন স্যার। এবং এটা কিন্তু ক্লক ওয়াইজ ঘুরবে বা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ নয়, ক্লক ওয়াইজ ঘুরবে। যে আমার সামনে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, এরকম ভাবে জাস্ট তোমাকে বলতে হবে। অর্থাৎ ক্লক ওয়াইজ তোমায় যেতে হবে প্রত্যেকটা ইন্টারভিউয়ের কাছে গিয়ে। ঠিক আছে, তারপর জানানোর পর তারা তোমাকে এবারে ইন্টারভিউ যে কোশ্চেন করবেন, কারণ মেথড আমার সবকিছু শেষ, এবারে ইন্টারভিউয়ের কোশ্চেন আমার স্টার্ট হবে। তিনি এবার কোশ্চেন করবেন, এবার সেই কোশ্চেন গুলোর প্রশ্নের উত্তর দেওয়ার ধরন আছে। কি রকম ধরন আছে স্যার? ধরো আমি আসছি সেগুলো। ফার্স্টে তো বুঝতে হবে যে পরীক্ষক তোমার কাছে কি ভালো করে জানতে চাইছেন। অর্থাৎ তুমি কিন্তু রিপিট করবে না যে ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন তো, আমি শুনতে পারলাম না বা বুঝতে পারলাম না। একবারই বলবেন, একবারই শুনবে, তাতে যেটা উত্তর দেওয়ার মনে হয় দেবে, না দেওয়ার হলে ম্যাম আমি সেটাকে স্কিপ করতে চাই। ঠিক আছে, ওই একটা কথা বললো, ধরো বললো এখানে যে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতাকে। ও ম্যাম কি বললেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? না, এসব বললে হবে না। ঠিক আছে, তার মানে কোশ্চেনটাকে তিনি একবারই করতে হবে এবং তিনি কিন্তু সেটাকে ভালোভাবে শুনবে এবং তার উত্তর সম্পর্কে তাৎক্ষণিক চিন্তা করা এবং উত্তরটাকে কিন্তু তোমায় দিতে হবে। ঠিক আছে স্যার, নেক্সট এবারে বলছে দেখো এখানে সেল ফোনের কথা। তুমি মোবাইলটা তোমার পকেটের মধ্যে রেখেছো, কিন্তু মোবাইলটাকে তুমি সাইলেন্টও করনি বা ভাইব্রেটও করনি। এবার ইন্টারভিউয়ের রুম ভাই, সেটা তো অবশ্যই শান্তশিষ্ট একটা ঘর হবে, সেখানে ভাইব্রেট করলেও সেই ভাইব্রেশনের একটা আওয়াজ আমার হবে। কারণ ফিজিক্সে আমরা কি জানি স্যার, ভাইব্রেশন থেকেই আওয়াজ তৈরি হয়, তাই না? যে কোনো ভাইব্রেটিং বডি হচ্ছে কি সাউন্ডের সোর্স। ট্রিং ট্রিং ট্রিং। এবারে স্যার গার্লফ্রেন্ড ফোন করেছে আমাকে, এবারে স্যার চাকরি না পেলে তো গার্লফ্রেন্ড আর থাকবে না, তো চাকরিটাকে আগে বজায় রাখা উচিত। তো তার জন্য তুমি যখন ইন্টারভিউ হলে ঢুকছো, তখন তোমার ফোনটাকে পাতি বাংলায় মিউট করে ঢুকবে। যদি খুব তাড়াহুড়ো থাকে বা খুব ইচ্ছে থাকে মিউট করবে, নাহলে ফোনটাকে সুইচ অফ করে নিয়ে চলে যাবে। পাতি হিসেব ভাই, ঠিক আছে? কারণ যদি পরীক্ষা চলাকালীন আপনার সেলফোনটি বেজে ওঠে, তাহলে সেটা কিন্তু আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞানহীনতা, কর্তব্যবোধের অভাব এবং অশ্রদ্ধাকে প্রকাশ করে। ঠিক আছে, এবারে নেক্সট অনেকে ভুল করে যেটা, সেটা হচ্ছে কি চেয়ারে বসার পর আপনি যে ফাইলের মধ্যে আপনার ডকুমেন্টস গুলোকে নিয়ে গেছেন, সেটাকে সেই টেবিলের উপর গিয়ে রেখে দেয় ইন্টারভিউয়ারের সামনে। সেটা করবেন না, জাস্ট মানে ঘোরাবেন, ঘুরিয়ে নিজে যে বসবেন নিজের কোলের মধ্যে কিন্তু জাস্ট ফাইলটাকে রেখে দেবেন, ব্যাস। আর কিছু করার দরকার নেই, ফাইলের উপর হাতটাকে রাখবেন, ওনারা যা প্রশ্ন করছে তার উত্তরটাকে এবার আপনারা দেবেন। টেবিলে রাখবেন না, সর্বদা আপনার কোলের মধ্যে রাখবেন। এবারে নেক্সট যেটা বলছে দেখো এখানে, যে অনেকে কি হয় চেয়ারের মধ্যে আপনি কিন্তু বসে কোনো রকম অঙ্গভঙ্গি করতে পারবেন না, এগুলো ব্যাড ম্যানার্স এর মধ্যে পড়ে। অনেকে হচ্ছে বারবার পা নাড়ায় কোথাও বসলে, সেটা করবেন না। রিভলভিং চেয়ার থাকলে আপনার যদি ইচ্ছা করে সেই বাচ্চার মতো একটুখানি ঘুরপাক খাইয়ে নি, সেটা করার জায়গা নয়। চাকরি পেয়ে গেলে 10টা রিভলভিং চেয়ার কিনে সেখানে আপনি সারাদিন ঘুরতে পারবেন। তো এগুলো ব্যাড ম্যানার্স হিসেবে পরিলক্ষিত হয়। আপনি যে চেয়ারে বসছেন সেই চেয়ারে বসে বারবার পা নাড়াবেন না, কারণ পা নাড়ানোর ফলে বুটের তো একটা আওয়াজ হয় মেঝেতে, সেই আওয়াজটা কিন্তু একটা ইরিটেটিং হতে পারে, যার ফলে আপনার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে ইন্টারভিউয়ারের সামনে। এদিক ওদিক নড়াচড়া করবেন না। আবার তার মানে এই নয় যে আপনি একেবারে স্টিফ হয়ে রয়েছেন। জিজ্ঞেস করছে যে বাবু বলো তো ক্ষমতা রেখক কি, এই এই ম্যাম ম্যাম, এটা মানে স্টিফ হবেন না, একদম নর্মালি। যদি বলে ক্ষমতা রেখক কি, ম্যাম ক্ষমতা রেখক হচ্ছে বাট, ব্যাস। একেবারে এরকম নয়, আবার একেবারে এরকম ঘুরতিও নয়। ঠিক আছে, বোঝা গেল আশা করি কিরকম হতে পারে আমাদের ইন্টারভিউয়ের প্রসেসটা। ওকে, আচ্ছা। এবারে কোন কোন প্রশ্ন
যেরকম এগুলো তো সকলেই জানো তোমরা, যে দাঁত দিয়ে নখ কাটবেন না, শার্টের বোতাম, টাই অথবা কোমরের বেল্ট বারবার ঠিক করার প্রবণতাটা বর্জন করুন। অনেক সময় শার্টের বোতামটা ঠিক করছে, টাই ঠিক করছে, বেল্ট বরাবর ঠিক করছে না, এগুলো বারবার করবেন না, একবার করবেন বা যখন লাগিয়ে নেবেন ব্যাস, বারবার এগুলো করার দরকার নেই আর। ঠিক আছে, চলো আমি তাহলে এগুলো কিন্তু এখানে বলে দিলাম তোমাদের। এবারে উত্তর দেওয়ার সময় তোমার কি কি করতে হবে। উত্তর দেওয়ার সময় হচ্ছে গিয়ে তুমি গলা ঘর ঘর করে বা অতিরিক্ত গলাটাকে ভারী করে বা মানে কিছু শব্দ যেরকম বাট, জাস্ট, ডেফিনেটলি, এই সকল শব্দ বারবার কিন্তু উত্তরের মধ্যে আপনারা ব্যবহার করবেন না। ঠিক আছে, বাংলায় বলতে বলতে হয়তো ইংরেজি শব্দ অথবা ইংরেজি বলতে বলতে হয়তো বাংলা শব্দ, এগুলো ব্যবহার করার দরকার নেই। এবারে আপনাকে ইন্টারভিউয়ের কোশ্চেন করেছেন, আপনি তার উত্তরটা জানেন না, সেটা বলতে শিখুন আমি জানি না স্যার বা ম্যাম, আমার এই উত্তরটা সঠিক জানা নেই, ওকে, বা আমি এই বিষয় সম্পর্কে অবগত নই, এটুকুনি বলবে। ওই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে না। এই ছোটবেলায় বলতাম না, মানে স্কুল টিচারের সামনে ভাবজি স্যার, ভাবজি স্যার, ভাবজি স্যার, এইসব করতে যাবে না। জাস্ট যদি তুমি না পারো, আমার এই বিষয়টা জানা নেই বা আমি এই বিষয় সম্বন্ধে অবগত নই, এটুকুনি জাস্ট তাদেরকে বলে দেবে। ঠিক আছে, আর ইন্টারভিউ চলাকালীন চিউইংগাম বা ওই জাতীয় কিছু যাতে মুখের মধ্যে না থাকে, এসব তো আলাদা করে কিছু আর বলার নেই। মহিলা পরীক্ষককে কিন্তু কখনো ভুলবশত স্যার বলবে না, অবশ্যই ম্যাম বা ম্যাডাম বলে চলবে। আর প্রশ্নোত্তর পর্বে এমন কিছু আলোচনা করবেন না বা বলবেন না যাতে পরীক্ষকগণের ধারণা হয় যে বিশেষ কিছু উদ্দেশ্যে আপনি এ ধরনের চাকরিতে আগ্রহী। যেরকম বাড়ির কাছে অনেকের হোম সিকনেস থাকে, ইন্টারভিউ যাতে না বুঝতে পারে যে আপনার বারবার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে, মানে কাজ করার ঠিকঠাক মুড নেই, আপনার 6টা বেজে গেছে মানে 6:30টার মধ্যে আপনি বাড়ি ঢুকতে চান, কোনো ইন্টারভিউ সেটা দেখবে না। ঠিক আছে, সে চাইবে তুমি 6টা অবধি কাজ, তুমি 12টা অবধি করো, তাই না? তো সেই হিসেবেই তোমাকে এবার করো না করো পরের ব্যাপার সেটা, তাই না? তো এগুলো কিন্তু বেসিক্যালি মাথায় রাখতে হবে যে আমি এই কাজের জন্য। এছাড়াও দেশ, রাজ্য এবং পারিপার্শ্বিক বিষয় সম্বন্ধে যদি প্রশ্ন করা হয়, তোমাদের টেন্ডেন্সি হওয়া উচিত সেগুলোর যথাযথ ওয়ান লাইনার উত্তর দিয়ে বাদবাকিটুকু নেই এড়িয়ে চলা। কারণ যদি এগুলোর ভেতরে তুমি ডিপলি ঢুকতে থাকো, তাহলে বেসিক্যালি তোমার চিন্তা ভাবনা বা তাদের চিন্তা ভাবনা নাও মিলতে পারে। তো সেখানে একটা কন্ট্রাডিক্টরি মেথড চলে আসলে তোমারই কিন্তু ইন্টারভিউ এর নাম্বার কমবে, কারণ তারা তো চাকরি অলরেডি পেয়ে সে জায়গাতে বসে আছে। তাই তর্কে যাওয়ার দরকার নেই, ভেতরে নিয়ে যাওয়ার দরকার নেই। জিও পলিটিক্স টাইপের যদি কোনো কোশ্চেন আসে বা রাজনীতি সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে যদি কোনো কোশ্চেন দেয়, সেটাকে যথাসম্ভব তোমরা চেষ্টা করবে ওয়ান ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটা দিয়ে কোশ্চেনটাকে সেখানেই এন্ড করে দেওয়ার। ঠিক আছে, তারপর যখন ইন্টারভিউ তোমার শেষ হয়ে যাবে, তখন ইন্টারভিউয়ারদের জাস্ট একবার থ্যাংক ইউ বলে 3জন বা 4জন যারা থাকবেন, জাস্ট মুখটা ঘুরিয়ে আপনি পেছনের দিকে আস্তে আস্তে হেঁটে চলে যাবেন। তো এটা হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ পদ্ধতিটা। ঠিক আছে, আমাদের TWS এর তরফ থেকে কিন্তু যেরকম এবছর WBP কনস্টেবলের জন্য মক ইন্টারভিউ আয়োজন করা হয়েছিল, একইভাবে কিন্তু WBSSC গ্রুপ সি এন্ড ডি এর জন্য মক ইন্টারভিউ আয়োজন করা হবে। তার ডিটেলস অবশ্য স্যার তোমাদেরকে বলবেন যে কোনো ভিডিওতে এসে। তো তোমরা প্রত্যেকে খেয়াল রেখো যে কখন কি হয় না হয়, সেটা কিন্তু স্যার তোমাদেরকে বলে দেবেন। ঠিক আছে, চলো তাহলে আজকের সেশনটাকে আমি এই পর্যন্তই রাখলাম। আচ্ছা, যারা যারা অগ্নিবীরের প্রিপারেশন নিচ্ছ, এই ব্যাচটা কিন্তু এখনো আমাদের অ্যাপের মধ্যে লাইভ রয়েছে, আর্মি অগ্নিবীর ব্যাচ 2026, যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ এবং জিএ বা জিকে প্রত্যেকটার বিষয় ভিত্তিক, থিওরি ভিত্তিক ক্লাস সব কিন্তু করানো হচ্ছে। ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, ডিউরেশন 2 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে। তো যারা যারা আর্মি অগ্নিবীরের ব্যাচ মানে আর্মি অগ্নিবীরের পরীক্ষাটা দিতে চাইছো বাট কোনো ব্যাচ পারচেজ করনি, কোথা থেকে কি পড়বে বুঝতে পারছো না, তারা কিন্তু আজকেই দেখে নিতে পারো এই ব্যাচটাকে। আর এখনো পর্যন্ত আমাদের TWS একাডেমিতে এই ব্যাচগুলো কন্টিনিউ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেল ফাউন্ডেশন 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, NMGNM ফাউন্ডেশন, WBPKP ফাউন্ডেশন। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে ভুলো না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এছাড়াও 3টে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই 3টে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে হবে না। কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নোটিফিকেশন বা ডিটেলস থেকে শুরু করে তাদের ফ্রি ক্লাসেস, পেইড ব্যাচের ডিটেলস, মক টেস্টের ডিটেলস সব কিন্তু আমরা এই 3টে চ্যানেলের মধ্যে যে কোনো একটাতেই তোমাদের জন্য আপলোড করে থাকি।
ঠিক আছে, তো তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। কারোর যদি ভিডিওটায় কোনো প্রবলেম থাকে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না বা এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিন, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মধ্যে আমাকে জানিও। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। চলো।